গ্রাম্য সালিশে আব্বা আম্মার তালাক হয়ে গেল। আমার বয়স তখন কেবল ৯, ভাইয়ের ৪.৫। তারা কেউ কারো সাথে সংসার করতে চায় না। আম্মার ধারণা আব্বা পরকীয়ায় লিপ্ত। আব্বা এটা মানতে নারাজ, আর আম্মা যেহেতু তার বিরুদ্ধে সবার সামনে এই অভিযোগ এনেছে, তাই সে কোনোভাবেই সংসার করবে না। মুখে মুখেই তালাক হয়ে গেল। হুজুর দিয়ে পড়ানো বিয়ের তালাক সাধারণত মুখে মুখেই হয়, এখনকার মতো ডিভোর্স লেটারের দরকার পড়ে না। সেখানেই সন্তান ভাগাভাগি হলো। সন্তান যে ভাগাভাগি করা যায় সেটা আমি জানতাম না, অবশ্য আমার জানার কথাও না। আমি পড়লাম বাবার ভাগে, আর মায়ের ভাগে পড়ল আমার ভাই। সত্যি বলতে কি, মায়ের মুখে আমি তৃপ্তির হাসি দেখেছিলাম, যেন ছেলে পেয়ে তিনি আনন্দিত। আমি কয়েকবার আম্মা আম্মা বলে ডাকলাম, কিন্তু তিনি ফিরেও তাকালেন না। দাদি আমাকে দেখেই মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। তিনি আমাকে নাম ধরে ডাকতেন না, যে কোনো একটা গালি বিশেষণ হিসেবে জুড়ে দিয়ে ডাকতেন। কত মার যে খেয়েছি অযথাই। ঠোঁট কেটে ফুলে যেত, আব্বা তাকাতও না, যেন আমি উচ্ছিষ্ট। কিছুদিন পরেই পাশের ঘর থেকে শুনতে পেয়েছিলাম আব্বা আর দাদি কথা বলছেন, আম্মা নাকি আবার বিয়ে করেছেন। তাই আব্বাকে বিয়ে করানো দাদির জন্য এখন যেন চ্যালেঞ্জ। দাদি যখন তার মনের মতো পাত্রী খুঁজে পেলেন, আমার খুব কান্না পেল। সব সময় শুনেছি সৎমায়ের অত্যাচারের কাহিনী। এখন দাদি আর নতুন মা দুজন মিলে আমাকে কি করবে তা ভেবে পালিয়ে যেতে ইচ্ছা করল। আব্বার বিয়ে হলো, বাড়িতে নতুন বউ এলো। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলাম। 2 দিন পর নতুন মা আমাকে ডেকে বললেন, তোমার নাম কি? পারুল। পারুল, তুমি আমার কাছে আসো না কেন? আমাকে ভয় পাওয়ার কিছু নাই। লুডু খেলবা? আমি হেসে ফেললাম অনেকদিন পরে। ছুটে গিয়ে লুডু নিয়ে আসলাম। ঘণ্টাখানেক পরে দাদি রে রে করে তেড়ে আসলেন। ও বউ, তুমি নতন, তাই কোনো কাজকর্ম করতে বলি না। তার মানে এই না যে বৈশা বৈশা তুমি বাচ্চা মেয়ের মাথা খাইবা, আর এই মেয়ের সাথে বেশি মিশপা না। ওর মা ছিল একটা দুশ্চরিত্রা, বড় হইয়া ও নিজেও তাই হইব। আপনি একটা বাচ্চারে নিয়ে এমনে কথা বলবেন না। কি বললি তুই? আমার মুখে মুখে কথা? দাদি তেড়ে আসছিল, আমি ভয় গুটিয়ে গেলাম। আমারে অবাধ্য হইতে বাধ্য করবেন না, আমি অত নরম না। চলো পারুল, ঘরে যাই। আমি নতুন মায়ের সঙ্গে সঙ্গে ঘরে গেলাম। আব্বা আসতেই দাদি কান্নাকাটি করে নালিশ জানালেন। আব্বা রণমূর্তি ধারণ করে ঘরে আসার সঙ্গে সঙ্গে নতুন মা বলে উঠলেন, খবরদার, আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না। আগে সত্যতা যাচাই করবেন। ভুইল্লা যায়েন না, আপনার আগের বউও কিন্তু চলে গেছে। আব্বাকে মনে হলো দ্বিধান্বিত। আমার নতুন মায়ের বয়স ছিল ১৬-১৭। তিনি ভেবেছিলেন এই বাচ্চা মেয়ে কি এমন করবে। নতুন মায়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল বান্ধবীর মতো। তিনি সব রান্নাবান্না কাজকর্ম শেষ করে আমাকে পড়াতে বসান। স্কুলে আবার ভর্তি করেছেন। মাঝখানে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উঠোনের চারপাশে বিভিন্ন শাকসবজি লাগাই। তিনি আমাকে একটু একটু করে রান্নাবান্নাও শেখান। দাদি হাজার রকমভাবে বাবাকে নতুন মা সম্পর্কে নালিশ জানাত। ১ দিন ২ দিন ৩ দিন দেখলাম নতুন মায়ের গায়ে মারের চিহ্ন। সেই চিহ্ন দেখে দাদি খুবই তৃপ্ত। তারপর একদিন কি জানি হলো, মা বাবাকে ঘর থেকে টেনে উঠোনে এনে দাদি এবং আমার সামনে সপাটে ২টা চটকানা লাগিয়ে দিলেন। বাবা ভ্যাবাচাক্কা খেয়ে গেলেন। প্রত্যেক দিন যাওয়ায় বন্ধ করে হয়, কেউ দেখে না, দেখলেও আমার কিছু যায় আসে না। কিন্তু আইজ যা হইল, আপনার মা আর মাইয়া দুইজনেই দেখছে। এই শরম রাখবেন কই? আর একদিন যদি আপনার মায়ের কথায় আমার গায়ে হাত তুলেন, সেই হাত আমি ভাঙ্গা দিমু। আর আপনার বুড়ি মারে কইয়া দেন, সে যদি না শুধরায়, তারে রাইতে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়া মাইরা ফেলমু। তারপর থানা পুলিশ যা করার করবেন। নতুন মা আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। পেছনে তাকিয়ে দেখলাম দাদি ভয়ে কাঁপছে, আর আব্বা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দাদি মরল শীতের এক কাক ভরে। আমি তখন ১৭। ছোট একটা বোন এসেছে ঘরে। সে এখন গুটি গুটি পায়ে হাঁটা সেরে দৌড়াতে শিখেছে। সময় কাটল। নতুন মায়ের শিক্ষা আর নিজের মেধার জোরে ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে চান্স পেলাম। হলেও উঠলাম। দাদি মরার পর থেকেই একটা গুঞ্জন কানে আসছিল, বাবার সাথে নাকি আবার কোনো মহিলার যোগাযোগ। নতুন মা আমাকে সেগুলো পাত্তা দিতে নিষেধ করেন, পড়াশোনায় মনোযোগী হতে বলেন। পরে কানে আসে সেই মহিলার কেউ নয়,
আমার নিজেরই গর্ভধারিণী মা। আমার কি খুশি হওয়া উচিত ছিল? কে জানে, আমি কিন্তু খুশি হতে পারিনি, বরং ভীষণ রাগ হয়েছিল। আম্মা তার ওই সংসারে খুশি ছিল না, সে আবার ফেরত আসতে চায়। হলে থাকতেই একদিন খবর পেলাম সেই মহিলা মানে আমার আসল মাকে বাবা বাড়িতে নিয়ে এসেছেন। আমি বাড়ি ফিরলাম। নতুন মায়ের মুখে মারের দাগ, বোনের শরীরেও। আপন ছোট ভাইটি শয়তানি হাসি হাসল। যাকে এইটুকু দেখেছিলাম আদুরে তুলতুলে খেলার পুতুল ছিল আমার, আর আজ ওকে দেখে মুখে থুতু জমল। ততদিনে নতুন মায়ের শিক্ষার ছাপ আমার মাঝে পড়েছে। আমি এখন প্রতিবাদ করতে শিখেছি। আমার নতুন মা গ্রামের অল্প শিক্ষিত মেয়ে হয়েও অনেক কিছু করেছেন, আমি কেন পারব না? গ্রামের চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম, জানি এখানে শহুরে নিয়ম খাটবে না। আবার বাবার বিরুদ্ধে আবার সালিশ বসল। সালিশে নির্ধারণ হলো নতুন মাকে তালাক না দিয়ে সে যে তার আগের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, সাথে বাড়িতেও নিয়ে এসেছে, এটা বিরাট অন্যায় হয়েছে। যেহেতু নতুন মায়ের বিয়েতে সবাই উপস্থিত ছিল, তাই তাকে মুখে মুখে তালাক দিলেও সম্পত্তির কিছু অংশ দিতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে তার শুধু এক ছেলে না, বরং আরও দুটো মেয়ে আছে। ফলাফলস্বরূপ পুবপাড়ার জমিটা আব্বা লিখে দিতে বাধ্য হলেন। 2 দিনের মধ্যেই গ্রামের জলিল চাচার কাছে নতুন মা সেটা বিক্রি করে দিলেন। সেই টাকা আর নতুন মায়ের বিয়ের গয়না নিয়ে আমরা ঢাকায় ফিরে এলাম। ঢাকায় এসে একটা বাড়ি খুঁজতে খুব একটা সমস্যা হলো না। কথাগুলো বলছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পারুল খন্দকার। আমি রুবি, দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক। নারী দিবস উপলক্ষে সংগ্রামী নারীদের উপর একটা ফিচার লেখার দায়িত্ব পড়েছে আমার উপর। তারপর কি হলো জিজ্ঞেস করলাম। মা ঘরে সেলাইয়ের কাজ করতেন, আমিও বাইরে টিউশনি করতাম। কিছু টাকা পয়সা তো জমাই ছিল। তাছাড়াও মামার বাড়ি থেকে মানে নতুন মায়ের বাবার বাড়ি থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছিল। আমি প্রথমে এলএলবি, তারপর এলএলএম কমপ্লিট করে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে যোগ দিলাম। আর ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে আজকে এই পজিশনে এসেছি। বাহ, দারুণ! আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি বলে উঠলাম। না, আপনি ভুল বললেন। আমার সবকিছুর পেছনে আছে আমার নতুন মা, যে আমার চেয়ে বয়সে মাত্র ৬-৭ বছরের বড়। গ্রামের অল্প শিক্ষিত একজন মহিলা, তার পেছনে কেউ ছিল না। তিনি একাই লড়েছেন আমাকে নিয়ে। তিনি না থাকলে আজ আমার জীবনটা এমন হতো না। ছোট বোনটাও স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে পারত না। আজ সেও নিজের জায়গায় প্রতিষ্ঠিত। কে কোথায় টিকে আছে এর উপর ভিত্তি করে আপনারা বড় বড় কলাম লেখেন, হেডলাইন বানান, কিন্তু তার পেছনে কে আছে তার খোঁজ নেন না। আজ যদি কোনো কাহিনী লিখতেও হয়, সেটা আমার নামে না, আমার মায়ের নামে লিখতে হবে, নতুন মা। আপনি রাজি তো? আমি হেসে সম্মতি দিয়ে বললাম, একটা প্রশ্ন ছিল। বলুন। আপনার আসল বাবা মায়ের কি হলো তাহলে? দুনিয়াতে আসল নকল বলে কিছু নেই, তবুও আপনি যে ব্যাপারে বলেছেন সেটা বলতে আমার ভালোই লাগবে। বেশ কিছু বছর আগে একটা খবর ফলাও করে প্রচারিত হয়েছিল, এক ছেলে নেশার টাকা না পেয়ে বাবা মাকে ঘুমের মাঝে জবাই করেছে। সেটা ছিল আমার আপন ছোট ভাই, বলে মুচকি হেসে উনি চলে গেলেন। আমি খানিকক্ষণ হয়ে বসে থাকলাম। আসলেই আমরা শুধু জয়ের শিখরে যে দাঁড়িয়ে আছে তাকেই দেখি, অথচ তার অনুপ্রেরণাকে, কার হাত ধরে আজ তার এই অবস্থান, সেই প্রশ্ন আমাদের মাথায় আসে না। প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।